দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে। জাতীয় নির্বাচন সামনে রেখে যখন চলছে নানান হিসেব নিকেশ, তখন 5 সিটি নির্বাচন নিয়ে চলছে আলোচনা। বিএনপি এসব নির্বাচনে অংশ না নিলেও অনেকেই বলছেন এই নির্বাচনগুলো নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা। আস্থার সংকট কাটাতে ইসিও দিচ্ছে নানান প্রতিশ্রুতি। রাজনৈতিক সংকট ছাড়াও দ্রব্যমূল্য নিয়ে রয়েছে নানা অভিযোগ, বিশেষ করে নিত্যপণ্যের দাম লাগামহীন। এসব সহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সময়ে। সাথে আছি আমি সীমান্ত খোকন। স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নীলুফার চৌধুরী মনি, ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং লেখক ও সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি তিনজনকেই। তো আসলে এখনকার প্রেক্ষাপটটা আসলে রাজনৈতিক ওরিয়েন্টেড, রাজনৈতিক আলোচনায় চলছে। বিশেষ করে একটা ধারণা ছিল যে এই রোজার ঈদের পরে একটা মানে বিএনপির একটা কর্মসূচির একটা আভাস পাওয়া যাবে, কিংবা বিএনপি থেকে একটা মেসেজ পাওয়া যাবে আসলে বেসিক্যালি। তো আমরা এই আভাস বা মেসেজ এখনও পাচ্ছি না, কিংবা কোনো ধরনের কর্মসূচির কোনো পাচ্ছি না। তো নীলুফার চৌধুরী মনি, আপনি যদি বলেন যে আসলে আমরা বিএনপি কোনো অ্যাক্টিভিটিজের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, বিএনপি রমজানেও আন্দোলনের মধ্যেই ছিল, আছে এখনো। ধরেন ঈদের পরে মে দিবস গেল, মে দিবসে সমস্ত বাংলাদেশি বিএনপি প্রোগ্রাম করেছে, বড় প্রোগ্রাম, যেটা গত কয়েক বছর হয় না এই কোভিডের কারণে বা আরও সরকারের টর্চারের কারণে ফ্যাসিস্টের। তো সেটা বিএনপি এখন চলমান এবং প্রোগ্রাম দিয়েছে। আগামীতে আমরা এই কয়েকদিনের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো শুরু হয়ে যাচ্ছে এবং আমরা এক দফার দাবি, এখন যেটা সময়ও খুব কম, ইলেকশন সামনে, তো এখন কোনো উপায় নাই। এক দফার দাবিতেই এখন বিএনপি এতদিন যে 10 দফা বলেছে, 27 দফা বলেছে, সেটা তখনই বলা হয়েছে যে ফাইনালে আমরা গিয়ে এক দফাতে থাকবো। তো এক দফার যেটা আমাদের দাবিটা এখন হবে সেটা হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া আমরা নির্বাচনে তো যাব না, আগেই ঘোষণা করেছি। এবং আওয়ামী লীগ কী করেছে, তারা তাদের অবস্থান বুঝতে পেরে তারা তড়িঘড়ি করে সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়েছে। এই যে 5টা সিটি কর্পোরেশনের নির্বাচন দিল, এই 5টা সিটি কর্পোরেশনের নির্বাচনের কিন্তু আরও 4-5 মাস দেরি আছে। তো এই যে 4-5 মাস এগিয়ে এনে যে নির্বাচনটা দিল, তাদের খুব তারা যে তারা থাকতে পারুক না পারুক, অন্তত সিটি কর্পোরেশন স্থানীয় সরকারে কিছুদিন তাদের লোকগুলো থাকুক। তো আমরা এটুকু বলতে চাই যে যেভাবেই হোক তাদের আন্ডারে বিএনপি নির্বাচনে যাবে না। সেখানে যদি কেউ তাদের দল বাদ দিয়ে, একটা মানুষ পরিপূর্ণ একটা দলের জন্য প্রযোজ্য এটা আমি মনে করি না। যে কোনো মানুষ যে কোনো সময় সে যে জায়গায় আছে সেই জায়গা ত্যাগ করতে পারে, সে জায়গা থেকে দূরে সরে যেতে পারে। তো সেই জায়গায় যদি কেউ যায়, সেটা অতীতেও, নিকট অতীতে যারা যারা গিয়েছে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি, তাদেরকে প্রাইমারি সদস্য পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। আগামীতেও তাই হবে। আমি এটুকুই বলবো যে আমরা আন্দোলনের মধ্যে আছি এবং আন্দোলন চলমান থাকবে। আচ্ছা, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার কাছে এটা যেহেতু জাতীয় নির্বাচনের আগে একটা মানে 5টা সিটি নির্বাচনের ইলেকশনের হয়েছে, তো বেসিক্যালি আসলে এই নির্বাচনটাও হচ্ছে আপনার বিএনপি ছাড়া, বিএনপির অংশগ্রহণ ছাড়া। তো আলটিমেটলি এটা থেকে আসলে গভর্নমেন্টের আপনার কি মনে হয় যে সরকার বা আওয়ামী লীগের কতটা লাভ হবে বা ধন্যবাদ এনটিভির সম্মানিত দর্শকবৃন্দ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাহবুব ভাই এবং আমাদের প্রিয় মনি আপা আছেন। আপনি ঠিকই বলেছেন, আওয়ামী লীগের লাভ কী হবে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের লাভের জন্য করছে না, আওয়ামী লীগ জনগণের লাভের জন্য করছে। এই নির্বাচনগুলো কিন্তু সবসময় সিটি কর্পোরেশন নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের 7-8 মাস আগেই হয়। এটি কিন্তু 18তে হয়েছে, 13তে হয়েছে, কারণ ওই 5 মাস পর প্রথম অধিবেশন বসার পর তাদের যে কাউন্সিলের ওইভাবে 5 বছর পর যদি হয়, এটা যে হঠাৎ করে এগিয়ে বা পিছিয়ে এনে করা হচ্ছে বিষয়টা সেরকম নয়। আপনি যদি 18 এবং 13গুলো দেখেন, যেখানে 12তে অনেকগুলো সিট বিএনপি জিতেছিল,
সিটি কর্পোরেশনে। দেখেন, বিএনপি তাদের জীবনে প্রথম নির্বাচনটা করেছিল 79 সালে। এর আগে 77 সালে এই মে মাসেই জিয়াউর রহমান সাহেব হানা ভোট করেছিলেন, যেটির সম্পর্কে বলা হয়ে থাকে যে এটার একটা কপি বিজি প্রেসে গেল, আরেকটা গেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে, কারণ প্রায় 98% বেশি ভোট কাস্ট হয়েছে। এবং সেই বগুড়ার আজিজ মাস্টার যে 75 টাকা পেলেন নির্বাচন দায়িত্ব পালন করে, উনি ঠিক করতে পারলেন না এই হারামের টাকা দিয়ে উনি কী করবেন, ছেলে মেয়েদের খাওয়াইতে পারবেন না, ফকির মিসকিনকে দিয়ে দিবেন। আবার ভাবলেন যে ফকির মিসকিনও তো মানুষ, ওদের শরীরেও সইবে না। সেই বিখ্যাত, আমি রেফার করি যে আনিসুল হকের আয়েশা মঙ্গল বইটাতে আপনি এটা পাবেন। তো এই যে ক্ষমতায় থেকে বিএনপি যে নির্বাচনে অভ্যস্ত হয়ে গেল, এই ক্ষমতায় থেকে নির্বাচন করতে হবে, এই সুখটা ওনারা বলতে পারছেন না। এই কারণে দেখেন 14 সালে কত চমৎকার একটা বাস্তবতা ছিল, অল পার্টি। আমি কখনো বলি না যে নির্দলীয়, এই জিনিসটাই আমি বিশ্বাস করি না। আমি মনে করি সব দলের, বাংলাদেশের রাজনীতি বলেন, ভাষা আন্দোলন বলেন, 6 দফা বলেন, গণঅভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন, মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু সর্বদলীয় রাজনৈতিক নেতৃত্বে হয়েছে। রাজনৈতিক কর্মীরা প্রাণ দিয়েছে হাজারে হাজারে, সাংস্কৃতিক কর্মীরা দিয়েছে, সাংবাদিকরা দিয়েছে, আইনজীবীরা, ডাক্তাররা, পেশাজীবীরা দিয়েছে। এখানে নির্দল বলে কোনো বিষয় ছিল না। এই নির্দলটা নিয়ে আসতো আইয়ুব খান, পাকিস্তানিরা সবসময় তাদের ওই যে ক্যাবিনেট অফ ট্যালেন্টস এগুলো করত। নির্দল বলেই একটা অরাজনৈতিক বা বিরাজনৈতিক বিষয়টা নিয়ে আসে ওরা, এবং অনেকে এটাকে পছন্দ করে নির্দল বলতে গিয়ে আসলে। এবং সুযোগ পেলে তারা প্রথম দফায় দল করে। দেখেন, দে আর দ্য হিপোক্রেটস। তো আজকে আমার ব্যক্তিগত অভিমত, আপনি যেটা বললেন যে লাভ কি, লাভ হচ্ছে জনগণের। কেন? আজকে দেখেন, আজকের পত্রিকাতেই আছে, প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির প্রার্থীরা ইলেকশন করছেন, পার্টিকুলারলি ওয়ার্ড কাউন্সিলর্স। ধারাবাহিকতার কারণে, স্থানীয় জনগণের চাওয়ার কারণে, স্থানীয় জনগণ মানুষ কিন্তু মনে করছে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের, এবং কোথাও কোথাও মেয়র প্রার্থীরাও কিন্তু অলরেডি পথে নেমেছেন। হয়তো বিএনপিতে পথ নাই, কিন্তু একেবারে বিএনপির পরিবারের যাদের 20-30 হাজার ভোট আছে, বরিশালে, গাজীপুরে হাসানুদ্দিন সরকারের ফ্যামিলি, রাজশাহীতে, খুলনায়, তো এবং আরিফ সাহেব তো 20 তারিখ পর্যন্ত সময় নিয়ে বললেন যে উনি সিগন্যাল দেবেন। এখনও পর্যন্ত অল ইন্ডিকেশনস লিডিং টু ইলেকশন, হয়তো কয়েকদিন ওয়েট করতে হবে। অর্থাৎ মানুষ নির্বাচনমুখী। এখন দেখেন, বিএনপিও ভোট চায়, আওয়ামী লীগও ভোট চায়, অন্য দলও ভোট চায়। আমরা প্রার্থী, অ্যাক্টর, ভোটের মালিকটাকে ভোটের। তো ভোটের মালিক যদি ভোট চায়, আমি আপনি না করার কে? ভোটের মালিক ভোট চাচ্ছে, এ কারণে বিএনপির প্রার্থীরাও গেছেন। কথা হতে পারে সুস্থ হবে কিনা, সুষ্ঠু হবে কিনা, ফেয়ার ইনক্লুসিভ হবে কিনা, হিটেড হবে কিনা, কম্পিটিটিভ হবে কিনা। ছোট্ট একটা উদাহরণ দিই, 2014 সালে আমাদের প্রার্থী হাজি মোহাম্মদ সেলিম এবং মোস্তফা জালাল মহিউদ্দিনের ইলেকশনটা হয়েছিল, 74% ভোটার আসছিল 14 সালে। ডক্টর মাহবুব হাসান, আপনি কি মনে করেন যে এই 74% বা এই টাইপের এই উপস্থিতি হবে এই সিটি কর্পোরেশন নির্বাচনে? আমি যে জিনিসটা আরেকটা দেখলাম যে গাজীপুরে ধরেন আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ ইলেকশন একটা হচ্ছে, সিলেটে আবার দেখা গেল যে গতকালকের পেপারে দেখলাম যে শত শত নেতাকর্মী গ্রেফতার হচ্ছে। তো আলটিমেটলি এই প্রেক্ষাপট বিবেচনা করলে মানে কি ধরনের ইলেকশন হচ্ছে সিটি কর্পোরেশনে? ধন্যবাদ আপনাকে। ইলেকশন হবে এটা তো ভালো, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ইলেকশন হওয়াটা তো খুবই ভালো। 74% লোক আসছে, এটা অবিশ্বাস্য আমার কাছে। হ্যাঁ, ইলেকশন কমিশন মানে এটা কোনো ইলেকশন কমিশন না। যে ইলেকশন কমিশন অবৈধভাবে নির্বাচন হয়নি 153টা সিটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে মানে নির্বাচন হওয়ার কথা, সেটাকে যখন তারা বৈধ বলে দেয়, সেটা নির্বাচন কমিশন না, এটা হতেই পারে না। তাদেরকে আপনি ফেলে দেন, ভোট হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এটা মানে সংবিধানে লেখা আছে, আপনাকে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে। এই যে এখন যখন ধরেন এই যে গাজীপুরের নির্বাচন আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগ হচ্ছে, তাই না? বা অন্যটায় ধরেন বরিশালে হয়তো আওয়ামী লীগ ভার্সাস বা অলিখিতভাবে বিএনপির লোক সেখানে নির্বাচন করবে। কিন্তু আমার যাই হোক, আরও ছোটোখাটো দল অনেকগুলো আছে যেগুলো অনেক ভালো বুট আছে, মানে 100 বা 300 বা 500 আছে, কিন্তু আপনার আছে 5,000 বা 50,000 অথবা 1.5 লাখ, ওনাদের আছে 1.5 লাখ অথবা মানে 70,000, তাই না?
বেসিক্যালি এই যে 70,000 বা 1.5 লাখ লোক ভোট দিতে পারবে কি না, এইটাই হলো বড় প্রশ্ন। আমাদের মূল সমস্যা কিন্তু আপনার বিরোধিতা না, ওনারও বিরোধিতা না। আমাদের মূল লক্ষ্য হলো ভোটার জনগণ ঠিক সময়ে তার ভোট প্রয়োগ করতে পারবে কি না। আমরা দেখেছি তারা ভোট দিতে পারেনি, ভোট দিতে পারে না। ভোটের জন্যে তারা খুবই মানে চায়, কিন্তু তারা বিশ্বাস করে না যে ভোট দিতে পারবো। আমার কথা হচ্ছে, যদি এই যে নির্বাচনগুলো 5টা সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে, কত পার্সেন্ট লোক ভোট দেবে আপনার ধারণা? না আপনার, হ্যাঁ না, শুনেন এটা লোকাল গভর্নমেন্টের না না ক্ষেত্রে আপনি হয়তো local কিছু একটু government নিয়ে বলছেন। না না ভাইও তাই বলছেন। জিতেছে তো বটেই। এখন কথা হলো যে ধরেন মিনিমাম 50% বা 51% ভোট না পেয়ে যদি উনি জেতেন, তার প্রতিদ্বন্দ্বী যদি হয়তো 10% পায়, তা উনি যদি 13% পায় অথবা 20% পায়, তার মানে এটা জনগণের ভোট নয়। এটা 66% আসছে আওয়ামী না, লীগ এটা বিএনপি এটা এটা খুবই সামান্য। না, এটা না, সামান্য। এটা কি বলবেন আপনি? এটা সামান্য ভোট। আপনাকে নিশ্চিত করতে হবে প্রত্যেকটা ভোটার যাতে ভোট দিতে পারে। তো সমসাময়িক বিষয়ের মধ্যে নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসি আবার, যে আসলে আমাদের দেশের রাজনীতি নিয়ে যে বৈশ্বিক একটা মেরুকরণ, বিশ্বজুড়ে একটা আলোচনা, এই দেশ পক্ষে তো ওই দেশ বিপক্ষে, এই টাইপের একটা সবসময় একটা কথা উঠে, যেটা অন্যান্য অনেক উন্নত দেশে কিন্তু এই জিনিসটা নাই, এই কালচারটা নাই। যে ধরেন চায়নায় কথা বলছে, কিংবা আমেরিকা, ইউরোপ, হ্যাঁ, প্রত্যেক দিনই কারো না কারো কথা আছে। আপনি দেখবেন যে আজকেও আছে যে চাইনিজ অ্যাম্বাসেডার কথা বলেছেন আমাদের রাজনৈতিক বিষয় নিয়ে। আসলে এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, এইটা তো একটা খুবই ভালো প্রশ্ন করেছেন। তার আগে আমি কয়েকটা প্রশ্নের উত্তর না দিলেই খারাপ দেখা যায়। আমাদের প্রশান্ত দা যে কথাগুলো বলছেন, এটা খুব দুঃখজনক কথা বলছেন। আমি তার একটা প্রমাণ দিচ্ছি। উনি বলছেন জনগণের লাভের জন্য আওয়ামী লীগ যা করছে, নির্বাচন করছে, অ্যাডভান্স নির্বাচন করছে, 12তে বিএনপি জিতছে। বিএনপি কি জিতার মতো একটা দল না? বিএনপি জিতার মতো দল দেখি তো রাতে ইলেকশন করতে হয় তাদের। এটা খুব দুঃখজনক। এবং এই যে এইখানেই কথাটা নিহিত থাকে, এই যে আমরা রাতে নির্বাচন করি, আমরা অন্য দেশের হেল্প নিয়ে নির্বাচন করি। আজকে চায়না যে কথা বলেছেন, চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। আমার কথা হলো, উনি বলার কে? এই কথাটা তো উনি বলতে পারেন না। একটা সভরেন্টি আছে আমার দেশের, আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়, এটা বলা মানে। আবার আপনি এটা বলা যায় যে আমেরিকারা যে কথাগুলো বলছে যে আমরা পৃথিবী দেখতে চাই অংশগ্রহণমূলক নির্বাচন, এটা বলা যেতেই পারে। কিন্তু আমরা সিরিয়াসলি দেখব, আমরা এটা না হলে ওটা হবে না। না না, আমি নির্বাচনের কথাটা আমি বলছি যে এর আগে নির্বাচনের প্রশ্নে এর আগে কেউ আসে নাই পর্যবেক্ষকরা। বাংলাদেশের নির্বাচনের মান যেহেতু ভীষণভাবে নিচে নেমে গেছে, এই জন্য গত 2 নির্বাচনে পর্যবেক্ষণ আসে নাই। তো সেই জায়গায় তারা বলতে পারে যে বাংলাদেশের অংশগ্রহণমূলক, যেটা জাপানের রাষ্ট্রদূত বলেছে, এরকম নির্বাচন কোথাও দেখি নাই। এটা তার কথাটা সে বলতে পারে। কিন্তু হস্তক্ষেপ মানা হবে না, এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। সো এই জায়গাগুলোর কথা ওনার বলা উচিত ছিল, সেটা না বলে উনি যখন বললেন 77-এর যেটা যে 98% বেশি হার না ভোটের কাস্ট হয়েছে। আমি যদি 2000 আজকে 23 সালের যদি কথা বলি, বেলছড়ি কয়েকদিন আগে যে বেলছড়িতে উপনির্বাচন হলো খাগড়াছড়ির, সেই উপনির্বাচনের এই বেলছড়ি যে ইউনিয়নটা, সেইখানে ভোটার ছিল 3128 জন, ভোট পড়েছে 6135টা। আপনি বুঝেন যে এইখানে নাকি ন্যাশনাল আইডি কার্ড আছে, এইখানে নিজের যার কার্ডের বাইরে যেতে পারে না। তারপরে কিভাবে ডাবলের বেশি ভোট হয় আমার হিসাব মিলে না। এটা আওয়ামী লীগ, আজকের শাসক, আজকের ফ্যাসিস্ট কি উত্তর দিবে এটার? যদি ওই দিনের হাফ ভোট না ভোট, এটা তো করতেই হয়। আপনার একটা গণতান্ত্রিক ধারায় আসতে গেলে এটার বিকল্প না, এটা করেই আপনাকে আসতে হবে। সেটাই সেই হাফ ভোট না ভোটটা অত প্রতিক্রিয়াশীল না, একজনই দাঁড়ায়, তাকে রাখবেন কি রাখবেন না সেটা হাফ ভোট না ভোট, সেই জায়গাটা একটা জিনিস। আর আজকে যখন দুইটা দল, যখন দুইটা গ্রুপ, যখন একজন আরেকজনের এগেনস্টে নির্বাচন করবে, সেখানে ডাবল ভোট কিভাবে কাস্ট করা দেখায়। ঠিক একইভাবে আমরা কয়েকদিন আগে আমরা গাইবান্ধাতে দেখলাম, ঠিক একইভাবে যে কথাটা মাহবুব ভাই বললেন
যে ইলেকশনে ভোট হয় কত পার্সেন্ট, ভেরি এটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট এই কথাটা, যে আমরা উপনির্বাচনে কি দেখলাম 10% ভোট। আগে এই পার্সেন্টেজ পাইলে তো আপনার জামানত বাজেয়াপ্ত যে ভোট পাইলে হয়, সেই ভোটে এখন দুই পক্ষ পাশ করতে হয়। তা আজকে রাজনীতিটা বর্তমান সরকার কোথায় নিয়ে গেছে? 300 এমপি পাশ করেছে, তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তাদের ভোটে তারা নিজের ভোটটা তারা দিতে পেরেছে? তারা নিজের ভোটটা পর্যন্ত দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, সুষ্ঠু হয়েছে নির্বাচন। এই যদি হয় একটা দেশের রাজনৈতিক মানে চেহারাটা, ইলেকশনের চেহারাটা, তাহলে আপনার সেইখানে গণতন্ত্র কোথায় থাকে? আর বিরোধী দলের মত প্রকাশের কাজটা কোথায় থাকে? উনি বললেন যে প্রতিটা ওয়ার্ড কমিশনের নেতারা কোন পর্যায়ের নেতা? খুবই সিলি, এরা নেতা বা নেতা না, সমর্থক গোষ্ঠী যে কোনোভাবে সুইং করতেই পারে। সেইখানে যদি করেই থাকে, আমি শিওর দিয়ে বলতে পারবো না, একসময়ের মুসলিম লীগ তো বিশাল একটা দল ছিল, সেই মুসলিম লীগ ভেঙেই তো পরবর্তীতে আওয়ামী লীগ হয়েছে, আরো অনেক জায়গায় চলে গিয়েছে। তো আজকের যে বড় দলগুলা কালকে যে সেই বড় দলগুলা কমে যাবে এমন তো কোনো কথা না, যে এটা তো কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না। আর বিএনপি এত বড় সংগঠন, সেখানে 2-4 জন ইলেকশন করতে চাবে না, এটাও তো হতে পারে না। সেইখানে বিএনপি তার চ্যালেঞ্জটার প্রতি উত্তর দিবে, বিএনপি তাকে রাখবে না দল থেকে। আমি যদি দলের কার্যক্রমের বাইরে কাজ করি, দল আমাকে রাখবে না। আবার আমারও তো ইচ্ছা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, আমিও চাইতে পারি যে আমি দল চেঞ্জ করলাম, বদল করলাম। সেটা কেউ করতেই পারে, সেটার উপর হাত নাই কারো, যে সেটা নিয়ে যে বিএনপির লোক আজকে আরিফুল হক আছে, কালকে যে আরিফুল হক থাকবে এমন তো কোনো কথা না। সেটা তৈমুর আলম খন্দকার থাকে নাই, সাচ্চু থাকে নাই। মানুষের সবচেয়ে বড় কথা কি, মানুষের হৃদয়ের ভেতরে একটা স্বার্থ কাজ করে, একটা উপরে ওঠার উচ্চবিলাসিতা কাজ করে। উচ্চবিলাসিতা যখন ওভার পর্যায়ে চলে যায় তখন মানুষ ভুলভ্রান্তি করে। কিন্তু আমার দল, আমি যতক্ষণ দল করব দলের নিয়ম নীতি মেনে চলবো, এটাই হচ্ছে দলের কাজ। এরকম আওয়ামী লীগের যদি ছাত্রলীগ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন আওয়ামী লীগের, সে ছাত্রলীগের যদি স্বাধীনতার পরে থেকে আমি দেখি বা স্বাধীনতার আগে থেকে দেখি, প্রেসিডেন্ট সেক্রেটারিকে আপনি হ্যাজাক লাগায় খুঁজে পাবেন না। এই কারণে হয় আওয়ামী লীগ তাদের রাখে নাই, অথবা তারা থাকতে পারে নাই। তো এইটা তো ওইখানে তো গুরুত্বপূর্ণ নেতারা তারা থাকতে পারলো না। আর এইখানে তো নর্মাল সমর্থক বা কর্মীরা সেটা নিয়ে কথা বলে আমি মনে করি না যে খুব বেশি কিছু হবে। তবে আমি এইটুকু বলতে চাই যে এই যে দেখেন, আমরাও তো এই বিশ্বকে, জিও পলিটিক্সকে আমরাও তো নষ্ট করেছি। এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি সম্মানের সাথেই বলছি, উনি 3টা দেশ সফর করেছেন। এই দেশগুলো উনার যে ওয়েট, উনার যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতায় যায় না। উনি ছাড়া এগুলা উনার অনেক বিলো স্ট্যান্ডার্ডরা এই জায়গাগুলায় প্রতিনিধিত্ব করতে যেতেন আগেও, পরেও যাবেন, এখনো যেতে পারতেন। কিন্তু শোনেন, ইংল্যান্ডের প্রোগ্রাম এটা রাজাদেরকে গেল, এটা হচ্ছে অকেশনাল, মহামান্য, নামে তালপুকুর কাজে ঘটিয়ে ডুবে না, এরকম বলে না। এটা বাংলাদেশে যখন চরম খারাপ অবস্থা, বাংলাদেশের মানুষ যখন আমি আপনার সাথে কথা বলছি, খাবারের তেলের দাম আরেক ধাপ বাড়ায় দেওয়ার জন্য কথা হচ্ছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, ডিজেল পেট্রোলের দাম আরেক ধাপ বাড়ানোর জন্য কথা হচ্ছে। আমি যখন কথা বলছি তখন 130 টাকা চিনির দাম, সেখানে আরো 26 টাকা বাড়ানোর জন্য প্রস্তাব আনা হয়েছে। যখন বাংলাদেশের টাকার নিচের দিকে, আমি যখন ওয়ার্ল্ড ব্যাংকে খুশি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি, সেখানে আমি না গিয়েও আপনি কি বাংলাদেশের অর্থমন্ত্রী বলে একটা শব্দ আছে, বাজেটের প্রথম দ্বিতীয় দিন ছাড়া কি তাকে দেখা যায়? আপনি দেখেছেন কোথাও অর্থমন্ত্রী সবসময় 1-2 নাম্বারের মধ্যে থাকে, চলমান, তার অনেক কাজ থাকে। আর তৃতীয় বিশ্বে তো অনেক কাজ থাকে, কারণ এখানে নুন আনতে পান্তা ফুরায়। সেখানে আপনি অর্থমন্ত্রীকে দেখবেন না, কারণ উনি এখন ওই কি ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে উনারে ব্যস্ত রাখা হয়েছে, উনি অর্থমন্ত্রী না। এইখানে যাদের যাওয়ার কথা না তারা যাচ্ছে, এবং এই সুযোগটাই বিদেশিরা নিচ্ছে। কেউ বলছে আমার এইটা দিতে হবে। আজকে এইটা দেখেন, জায়গার ঋণ নিলাম, জায়গার ঋণ নিয়ে বন্দর বানাবো আমরা, ব্যবহার করবে ভারত। আচ্ছা, ব্যবহার করতেই পারে, নষ্ট হলে মেরামত করব আমরা, কিন্তু তারা আমাদেরকে ট্যাক্স দিবে না। ট্যাক্স নেওয়া নাকি অসম্মানের? এই যে হাজার লক্ষ কোটি টাকার বাজেটের রাস্তা, এই রাস্তা যখন 36-40 চাকার ট্রাক যাবে, এই রাস্তা কয়দিন থাকবে? বা এই যে সবসময় যখন 7 সিস্টার্সে
কাজে যখন লাগবে তখন কয়দিন থাকবে, এটা কয়দিন কাজ করবে। আপনার এখানে আবার- তারপরে যখন আমি শেষ করি, পরে আমাকে কম সময় দিয়ে, তারপরে যখন আমি এই রাস্তায় আমার মেরামত করতে হবে, তাহলে বিদেশিরা আমাদের সুযোগটা নিবে না কেন? আমরা সমস্ত কিছু দিয়ে বলছি যে ওই যে ফরেন মিনিস্টার যে কথা বলছে, ভারতকে গিয়ে বলে এসেছিলাম যে কোনো মূল্যে আরো একবার ক্ষমতায় আনার জন্য। এটা তো ওপেন সিক্রেট, এখানে কোনো লুকোচুরি নাই। এই যে আজকে গেছে, যারা সাথে সাথে গেছে তারা কি খুব যাওয়ার মতো আপনার হিসাবে মিললে, যেসব যারা গেছে, আমি নাম নাইবা বললাম, এগুলা হলো একটা টিম গিয়েছে যেখানে এই যে তদবির করা যে কোনো মূল্যে আরেকবার ক্ষমতায় আসার জন্য। এটা ভীষণ দুঃখজনক। আমরাই তাদেরকে ওয়েলকাম করি, আমরাই তাদের কথা বলার সুযোগ দেই। এই কথা বলার সুযোগ দিতে দিতে বাংলাদেশে 20 কোটি মানুষ, 20 কোটিরে কিন্তু আমরা 16 কোটি বানায় ফেলছি মধ্যম আয়ের দেশ হবো বলে, আমাদের জিডিপি বাড়বে বলে। কিন্তু এই মানুষগুলো, আমি 16 কোটি বানাই আর যাই বানাই, আমার মানুষগুলো কিন্তু কমে নাই। এই মানুষগুলোর কিন্তু আমরা কোনো উপকার দেখতে পাচ্ছি না, তাদের জন্য আমরা কিছু করছি না। তাদের, আপনি মনে করেন একটা চিনির দাম যখন 130 টাকা, তখন আবার 26 টাকা বাড়ানোর জন্য আপনি চিন্তা করেন, অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে 45 টাকা রুপি, 45 রুপি আপনার চিনির দাম। সেখানে আমি যদি বাংলাদেশ দিয়ে ডাইভার্ট করি টাকায়, সেটাও 50-60-60-এর উপরে তো যাওয়ার কথা না। তো 60-এর উপরে যখন যাওয়ার কথা না, সেইখানে আমাকে দিতে হইতেছে কত? এটাই আপনি দেখেন, আমার যত বর্ডার আছে, বর্ডারে আবার সেই 2 নাম্বারই ভাবে আসবে, আবার আমাকে ওইটা নিতে হবে, আবার আমাকে ওই নিয়ে তাদেরকে ব্যবসায় লাল বানায় দেওয়ার জন্য আচ্ছা, আপনার এখানে আজকে আবার- আমি শেষ করতেছি। আমি যখন কথা বলছি 2001 সালে, 1 সালে মাথাপিছু ঋণ ছিল বাংলাদেশে আচ্ছা, আপা, আসছি। 3400, শেষ করতেছি, 3433 টাকা। আর 2023 সালে আজকে এটা আছে 92,000 টাকা। এটাই হচ্ছে আজকের উন্নয়ন। আর বৈদেশিক ঋণ বলতে 2015-তেও ছিল 4,910 কোটি টাকা, তখনও তারা ক্ষমতায় ছিল। আর আজকে 2022 সালে এই বৈদেশিক ঋণ হচ্ছে 97,740 কোটি টাকা। আচ্ছা, মানে এই যে আমাদের প্রসঙ্গত আপনাকে অবস্থাটা। বলি যে আসলে এইখানে বলা হচ্ছে যে বৈদেশিক ঋণ যেটা আইএমএফ থেকে বা বিশ্বব্যাংক থেকে যেটা পড়ছে, যে আপনারা তো এটা একটা পজিটিভ দিক দেখছেন, যে আলটিমেটলি যে এটা একটা আরেকটা ব্যাপার হলো যে জিনিসটা আমি বলছিলাম যে নীলুফার চৌধুরী মনির সাথে, যেটা বৈদেশিক হস্তক্ষেপটা মানে আপনারা কতটা দুর্বলতা মনে করেন পলিটিক্সের ক্ষেত্রে? লোনটা আমাদের এখনো 31%-এর মধ্যে আছে, যেখানে ভারত, চীন, আমেরিকা এবং অন্যান্য আরও বড় অর্থনীতির দেশে তাদের জাতীয় ঋণ কারো 60-এর উপরে, 50-এর উপরে। সো এটা অ্যাবসোলুটলি উইদিন দ্য লিমিট এবং আরও কম। কৌশিক বসুর উক্তিটা যদি ধরেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের, এবং বিশ্বব্যাংকের সফররত যে ডিজি এবং গত পরশুদিন যে প্রাইম মিনিস্টার ভাইস প্রেসিডেন্ট দেখা বললেন, তারা তো আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগের সাথে তাদের কোনো সহমর্মিতা বা সাপোর্ট ধরনের কোনো কিছুর কোনো রেকর্ড নাই। এবং আওয়ামী লীগেরই একজন অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেব ম্যাকনামারার মুখের উপর বলে দিয়েছিলেন যে পাকিস্তানিদের দায় নিতে বলতেছো, তাহলে তোমাদের সাহায্য আমাদের দরকার, তবে কিছু গরু আর দড়ি দিবা, কারণ পাকিস্তানিরা আমাদের সব গরু মেরে ফেলছে, বাকিগুলো পালাই চলে গেছে, গরুর দড়ি যদি থাকে দাও। হি ওয়াজ বাংলাদেশের অর্থমন্ত্রী। আওয়ামী লীগ সবসময় পদ্মা সেতুর যখন দুর্নীতির অভিযোগ করলো, কানাডার মামলা কিন্তু আমরা ফেস করেছি, এবং কানাডার আদালত বলেছে বিশ্বব্যাংকে যে তোমরা যা দিয়েছো এটা গাল গল্প ছাড়া আর কিছু নাই। আমি ওয়েবসাইটে দেখবেন এটা বাংলায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে যখন সেই পদ্মা সেতুর ছবিটা তাদেরকে দিলেন, অনেকে বলে মধুর প্রতিশোধ, অনেকে অন্য কিছু, কিন্তু বাংলাদেশের যে ন্যাশনাল কম্পিটেন্স, এটা তো একটা ডেমনস্ট্রেশন রে ভাই। এটা যদি আমি খুশি হতে পারি, গৌরবান্বিত হতে পারি বাঙালি হিসেবে মনি, বা বাংলাদেশি হিসেবে উনি কেন খুশি হতে পারবেন না? না পারার তো কিছু নাই, এটা আমাদের গৌরব। হ্যাঁ, আমরা এটা করেছি, নিজের টাকায়ও করেছি আমরা। ওই ওয়ার্ল্ড ব্যাংক অনেক কিছু বলেছিল, এটা করেছি। আরেকটা যেটা হলো, কালকে যদি আপনি দেখেন ঋষি সুনাকের বডি ল্যাঙ্গুয়েজ, সোফায় যেভাবে বসেছে, মনে হচ্ছে ওকে হি ইজ হাম্বল, ব্রিটিশরা হাম্বল। এডওয়ার্ড হিথ কিন্তু বঙ্গবন্ধু যখন 8ই জানুয়ারি পাকিস্তানের জেলখানা থেকে গেলেন, স্কটল্যান্ড সফর ছিলেন, ওটা বন্ধ করে কিন্তু ডাউনিং স্ট্রিটে এসে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানিয়েছে এবং দরজা খুলে তাকে ডাউনিং স্ট্রিটে নিয়ে গেছে। আমি যেটা বলছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটি আমাদের নেত্রী হন বা অন্য কেউ যদি হন, তারা যদি বিদেশে একটু সম্মানসূচক কিংবা একটু মর্যাদা পায়, আপামর দেশবাসী আমরা খুশি হই। মনি কেন খুশি হতে পারবেন না? এটা আমি জানি যে উনি খুশি হয়েছেন বা হবেন, কিন্তু উনি বলছেন এটা অন্যভাবে, যে এগুলো অন্য বিষয়, জায়গা, আমি এটাতে যাচ্ছি না। কিন্তু আমাদের অর্জনটা কি?
ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে এই যে দুঃসময়ে স্বস্তির জন্য আমরা লোন নিচ্ছি। সাউথ কোরিয়া দেখেন গত 30 বছরে যতটুকু আমাদেরকে আর্থিকভাবে এফডিআই করে নাই, লোন দেয় নাই, একবারে আগামী 4 বছরে 26 সাল পর্যন্ত $3 বিলিয়ন তারা সফট লোন দিচ্ছে সাউথ কোরিয়া। জাপান সমস্ত প্রকল্পে অলওয়েজ আমাদের বন্ধু ছিল, সব সময়, এখনো তাই, সেটা করেছে। এবং কিন্তু আমার কি মনে হয় মানে ঋণের মাত্রাটা কি বেশি মনে হচ্ছে ওভারঅল? জাপান, সাউথ কোরিয়া, আইএমএফ, বিশ্ব ব্যাংক নির্ভর করছে সব মিলিয়ে ঋণগুলো দিয়ে আপনি কি করছেন। ঋণগুলো দিয়ে কি আপনি উচ্চাবিলাসী প্রকল্প বানাচ্ছেন? এটা কি হচ্ছে না আপনার কি মনে হয়? যদি উচ্চাবিলাসী প্রকল্প না, বানাচ্ছেন, যেখানে আপনার নিত্যপণ্যের দাম এত বেড়ে যাচ্ছে ডে বাই ডে, পাবলিক এটা তো আপনি জানেন না, আমি আপনাকে বলছি এই লোনগুলো দিয়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে প্রায় 12 বিলিয়ন টাকা মানে আমরা এটা খরচ করেছি ডলারে, শুধুমাত্র নিত্যপণ্য, ওষুধ সামগ্রী এবং কৃষকের সার, জ্বালানি আনার জন্য। এই টাকাই খরচ করেছে, আমরা অট্টালিকা বানানোর জন্য করি নাই। এই যে প্রেশারটা গেল, এই কারণেই রিজার্ভ কমে গিয়েছিল মাঝখানে, কারণ রিজার্ভ থেকে এই কাজে খরচ করা হয়েছে। যেটা এত খরচ করার পরেও নিত্যপণ্যের যদি এই অবস্থাটা হয় হবে না কেন? কোন দেশে হয়নি? আজকে আইএমএফ এর যে চ্যালেঞ্জ দিয়েছে 3টা, লেটস বি সেলফ ক্রিটিক। গতকালকে আইএমএফ আমাদের 3টা চ্যালেঞ্জ দিয়েছে, আমাদের বলেছে যে আমাদের অনেক বেশি অগ্রগতি হচ্ছে, আমরা রেজিলিয়েন্ট, ঘুরে দাঁড়াচ্ছি। 3টা চ্যালেঞ্জ, তার মধ্যে 2টাই বৈশ্বিক। একটা হচ্ছে আমাদের নিজস্ব, আমাদের সংস্কার, এগুলো, আর 2টাই বৈশ্বিক। তো এই বৈশ্বিক অভিঘাত থেকে আমরা কিভাবে মুক্ত হব, যেখানে অন্যান্য দেশ হতে পারছে না। 67% বিদ্যুৎ এবং জ্বালানি বেড়েছে ব্রিটেনে। 45 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে ব্রিটেনে খাবারের উপর। না, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা আসলে খারাপ জিনিসগুলোরই একটা উদাহরণ দিই, কিন্তু ওদের উন্নত দেশগুলোর জীবনযাপন, মানুষের যে ক্রয় ক্ষমতা কিংবা এটা ওই জিনিসটার এক্সাম্পল কিন্তু আমাদের সাধারণত কিন্তু একটা বুঝতে হবে, ক্রয় ক্ষমতা কিন্তু আপনা আপনি হয় না, সামষ্টিক অর্থনীতি থেকেই ওরা দেয়। এবং দেখেন তারা আমাদের যে সোশ্যাল সেফটি নেট, এইবারের বাজেটে প্রায় 58,000 কোটি টাকা সোশ্যাল সেফটি নেট প্রান্তিক মানুষের জন্য। আমি মনে এবং আমরা বরং অ্যাডভোকেসি করতে পারি যে আমাদের আরও বেশি সোশ্যাল সেফটি নেট এক্সপান্ড করতে হবে। এই যে টিসিবি ট্রাক, এগুলো 100 দেয় 1000 করতে হবে। এই যে এবার কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় মৎস্য চমৎকার একটা কাজ করেছে, বিশেষ করে রমজানের সময়, বিশেষ করে মাংসের ক্ষেত্রে এটা আরও বাড়াতে হবে। লেটস সে দ্যাট যে আপনি যে সাবসিডি দিব, আমি তো মনে করি যে আপনার মনে আছে 96 সালে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে, থ্যাঙ্কস টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং থ্যাঙ্কস টু 2 আদার পিপল, একটা মতিয়া চৌধুরী, মতিয়া আপা, আর একটা হচ্ছে মরহুম শাহ এম.এস. কিবরিয়া, তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে ডিফাই করে ওই সময়ের মুদ্রা মানে 1000 কোটি টাকা সাবসিডি দিয়েছেন এবং আমাদের কৃষকদের দেখিয়ে দিয়েছে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আজকে দেখেন কোভিডের মধ্যেও আমাদের প্রবৃদ্ধি কমে নাই, এবং 2008 সালে যখন গ্লোবাল রিসেশন হলো তখনও কিন্তু আমাদের এই ধাক্কা লাগে নাই। কেন জানেন? আমাদের কৃষকের জন্য। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের শিল্পের পাশাপাশি আমাদের কৃষকদেরকে যত বেশি আপনি প্রণোদনা দিবেন, দে উইল গিভ ইউ ব্যাক ডাবল। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মাহবুব হাসান। আপনার কাছে একটা জিনিস উল্লেখ করতে চাই যে দৈনিক যুগান্তরে একটা রিপোর্ট এসেছে যে বিদেশি বিনিয়োগে 7 বড় বাধা, এর মধ্যে আছে দুর্নীতি, আইনের দ্রুত প্রয়োগের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা সহ দিস। তো আলটিমেটলি আসলে কতটা প্রভাব যে আলটিমেটলি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধার ক্ষেত্রগুলো? এটা খুবই পুরনো রোগ, আমাদের আমলাতন্ত্রের পুরনো রোগ। এটা আপনার মনে রাখতে হবে যে আমাদের আমলাতন্ত্র কোথা থেকে এসছে। আমাদের আমলাতন্ত্র এসছে ঔপনিবেশিক ব্রিটিশদের থেকে পাকিস্তানিদের হাতে, পাকিস্তানি উপনিবেশের ভিতর দিয়ে আমরা এটা লাভ করেছি, মানে আমরা গ্রহণ করেছি। আমরা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে স্বাধীন হওয়া একটি দেশ কি করে একটা ব্রিটিশ এবং পাকিস্তানি আমলাতন্ত্রের ভিতরে আমরা নিজেদেরকে ঢুকিয়ে দিলাম। এই দুর্ভাগ্য নিয়েই কিন্তু আমরা আজকে গত 52 বছর ধরে চলছি। আজকে যে আমলারা যে তাদের দক্ষতা অদক্ষতা, মার প্যাচ এবং জনগণ বিরোধী, তারা কোনোদিনই জনগণের পক্ষের লোক না। তারা জনগণের সন্তান কিন্তু জনগণের পক্ষে কাজ করে না। এটা আমি বহুভাবে আপনাকে প্রমাণ দিতে পারি। প্রথমত আসেন, আজকে খোলা বাজারগুলোতে আমি আজকেই লিখেছি, গতকালও লিখেছি, পরশুদিন 3টা এই পণ্য নিয়ে, এই যে দৈনিক যে খাবার পণ্য, এগুলো বিষয় নিয়েছে
উনি আপা বলছেন যে এই যে তেলের দাম বাড়িয়েছে, চিনির দাম বাড়িয়েছে 140 টাকা চিনি সরকার বেঁধে দিয়েছিল যে 110 টাকা করে হবে, 140 টাকা বেচছে, কিন্তু এই বাজার সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার মানে কে? সরকারের দায়িত্বপ্রাপ্ত লোক আছে। না, এক্ষেত্রে কি মানে রাজনৈতিক নেতৃত্বের কোনো ইয়ে দেখছেন না, দুর্বলতা দেখছেন না, শুধু আমলাদের উপর একচেটিয়া আমলাদের যদি অবারিতভাবে সুযোগ আপনি দেন, রাজনৈতিক দিচ্ছে কি? অফকোর্স সরকারই দিচ্ছে, সরকার তাদের মানে কাজে লাগাচ্ছে, কিন্তু তারা কাজ করছে না, তাই না? এখন তারা কেন বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না? সরকার কিন্তু তাদের কাছে জবাবদিহিতা নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা যদি 2018 সনের নির্বাচনে আমলা যদি মানে আপনার গভর্নমেন্টকে নির্বাচিত করে থাকে, তাহলে হ্যাঁ, দুর্বলতা তো অবশ্যই, তারা এটা পারবে না। আপনাকে আরেকটা উদাহরণ দিই, আর এই যে বৈদেশিক মুদ্রা বা ঋণ, এগুলো কিন্তু আমাদের রেমিটেন্সের সঙ্গে মেলালে হবে না, এগুলো আলাদা টাকা, ওইটার সঙ্গে রেমিটেন্স বা রিজার্ভের সম্পর্ক নাই, ওটা খাতগুলো আলাদা আলাদা থাকে। এগুলো বুঝতে হবে, উনি ভালো বুঝবেন বা অর্থনীতিবিদরা ভালো বুঝবেন এবং রাজনীতিকরাও ভালো বোঝেন, কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে এটা বুঝতে হবে যে আমরা যদি জনগণের জন্য কল্যাণ করতে চাই, তাহলে সত্যিকার অর্থেই আমাদের তৃণমূলের যে কৃষক, যেটা প্রশান্ত বাবু বলেছেন, কৃষকের উন্নয়ন করতে হবে, প্রণোদনা নয়, কৃষককে তার উৎপাদনের জন্যে প্রণোদনা দিতে হবে। আমাদের খাদ্য সংকট তেমন একটা নেই, কারণ হলো কৃষক। সেটা গভর্নমেন্ট যতটা না সহযোগিতা করেছে, তার চেয়ে নিজেরা এটা প্রণোদিত হয়ে, নিজেদের আত্মপ্রণোদিত হয়ে তারা এই খাদ্যশস্য উৎপাদন করেছে, তাই না? এখন আমরা এই বড় মানে আমাদের অর্থনীতির মূল শক্তি কিন্তু কৃষি সেক্টরকে যদি আপনি একেবারে পরিকল্পিতভাবে যদি আপনি অর্থ মানে দেন, তাদেরকে যদি আরও উৎপাদনের জন্য দেন, তাহলে কিন্তু তারা মানে এই দেশকে ফুলিয়ে ফাঁপিয়ে মানে বড় অর্থনীতি একটা দেশ করে তুলতে পারে। এই শিল্প কারখানা করতে পারবে না। শিল্প কারখানার অবদান বড় জোর 10 থেকে 15 বা 20%, বাকি 80% হলো আপনার কৃষকের। তাহলে কৃষককে কেন আপনি অবহেলা করবেন? আপনি সব ক্ষেত্রেই, যেমন আপনি বিদ্যুৎ পাচ্ছেন, কৃষক কিন্তু বিদ্যুৎ পায় না, খুবই কম, তাই না? এই যে আমাদের এত মানে যেমন বিদ্যুতের উৎপাদনের মানে আমাদের ক্ষমতা 24,000 মেগাওয়াট, অথচ উৎপাদন হয় 14,000। কেন? বাকি 10,000 মেগাওয়াটের যে ক্ষমতা, ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কেন বিল্ড আপ করে না? 1 2 নম্বর হলো তারপরেও আবার আপনার গাড্ডা থেকে, ভারতের গাড্ডা থেকে আপনাকে বিদ্যুৎ আমদানি করতে হয় কেন? এবং ওইটা অসময়ে একটি চুক্তি করা হয়েছে। এইগুলোকে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে, কারণ হলো জনগণের টাকায় আপনি নিচ্ছেন, জনগণের টাকায় জনগণকে উপকারের জন্য তাদেরকে বিদ্যুৎ সরবরাহ করবেন, কিন্তু তারপরে তো সেটা হচ্ছে না। আচ্ছা ডক্টর মাহবুব হাসান, আমরা আর 4 মিনিট আছে, এর মধ্যে 2 মিনিট করে দুইজনকে দিব। তো আসলে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্টটা আসলে কোন সাইডটাতে আমরা ওভারকাম করার সুযোগ আছে? দেখেন, ক্রাইসিস সরকার যদি অনেস্ট হয়, বিশেষ করে এই যে সিন্ডিকেট বাণিজ্যে যদি সরকারের লোকরা নিজেরা না থাকে, তাহলে কালকেই এটা ঘুরে দাঁড়াবে, মাস্ট ঘুরে দাঁড়াতে বাধ্য। কিন্তু সরকারের প্রত্যেকটা সেক্টর এটার সাথে জড়িত। এই অবস্থাটা কি বিএনপির আমলে ছিল না মনে করেন? এটা কম বেশি সবসময় থাকে, কিন্তু চরম পর্যায়ে থাকা এক জিনিস, ওই যে আপনাকে বললাম যে এই যে 3,000 এত কোটি টাকা, 3,000 কোটি সামথিং, আর 1 লক্ষ কোটি টাকা, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। 2001 আর 2022-23 এটার মধ্যে কিন্তু এই তাফাতটা। তো এই জায়গাটা আপনি যখন একটা ফুটা হইলো, সেটা আপনি রিলিফ করতে পারলেন, কিন্তু ফুটাটার মধ্যে দিয়ে যদি একটা বাংলাদেশ ঢুকে যায়, তাহলে কিন্তু আপনি রিলিফ করতে পারবেন না। কৃষকের ভর্তুকির কথা যে কথাটা উঠেছে, কৃষক হলো এই জাতির প্রাণ। এখন 80% লোক কৃষক এই দেশে, তারা না বাঁচলে যেটাই বলি না কেন, অথচ মধ্যস্বত্বভোগীরা সব কিছু করে। আজকে দেখেন সব বড় বড় যে কোম্পানিগুলো, তারা আপনার একটা আটার সিন্ডিকেটটা পর্যন্ত করে ফেলছে। নট অনলি ডিম এবং এই যে ব্রয়লার মুরগির সিন্ডিকেটটা যখন হয়ে গেল, আজকে আপনি যতই কথা বলেন, সরকার বেঁধে দিল ঈদের আগে, মানে নিত্য পণ্যটা চলে যাচ্ছে কর্পোরেট, হ্যাঁ কর্পোরেট
200 টাকা কেজি হবে মুরগির ওইটার, আপনি 1 কেজি মুরগির ওই ব্রয়লার মুরগি আপনি যদি কিনেন আপনি আধা কেজিও পাবেন না ছাল বাকড়া ফেলে দেওয়ার পরে। তাহলে এই যে 200 টাকা ধরে দিল, এখন আপনি যান এখন 250 টাকার নিচে না, তাহলে সরকারের কোন কথাটা কাজে লাগলো? গরুর মাংস? সরকার তেলের দাম, গরুর মাংস 850 টাকা কেজি আপনার ঢাকায় বিক্রি হচ্ছে। এই যে 850 টাকা কেজি গরুর মাংস কয়জন খেতে পারবে? আপনার ব্রয়লারের মুরগিই তো খেতে পারে না, 850 টাকা কেজি কিভাবে খেতে পারবে? এর উপর সরকার কি করেছে, সারের দাম, ডিজেলের দাম, সারের দাম 2 বার বাড়ানো শেষ, ডিজেলের দাম এক টানা আপনার 30-35 টাকা যখন বাড়িয়ে ফেলে তখন আর বাদ থাকে কি? সরকার তাহলে কোথায় জনগণের সঙ্গে থাকলো? এই জনগণের হৃদয়ের কথা এখন এরকম হচ্ছে, উন্নয়ন তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না। এই যে উন্নয়নটা, এটা সরকারের মুখে মুখে, এটা জনগণের জন্য না। জনগণের জন্য ব্রয়লারের মুরগি 250 টাকা কেজি, জনগণের জন্য একটা ডিম 15 টাকা। একটা ডিম যদি 15 টাকা হয়, আজকের শিশু যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, এই শিশু কোন পুষ্টিতে বেড়ে উঠছে আপনি আমাকে বলেন? এই শিশুরা তো আমাদের শুধু অভিশাপ করবে না, একটা সময় আমাদেরকে সুযোগ পেলে গলা টিপে মারবে। আজকে আপনার আরও একটা মানে কথা বলি, যেটা সরকার গেছে ইন্দো প্যাসিফিক নিয়ে, যেখানে দেশের প্যাসিফিকের 12টা বাজে গেছে। দেশের প্যাসিফিকে আমি আপনারা বলি, IMF যখন চেপে ধরলো এই কয়েকদিন আগে গভর্নমেন্টকে, যে চারিদিকে এত অনিয়মের মধ্যে IMF বলল যে জনগণের কাছে যে পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিক্রি করে সরকারি প্রতিষ্ঠানগুলো 10% রাজস্ব আদায় করে, এই রাজস্বটা কোথায়? NBR-এ পরিশোধ কি আদৌ করা হয়েছে? করা হয় নাই। এইখানে এরকম হাজার হাজার কোটি টাকা, 50,000 কোটি টাকা সরিয়েছে গভর্নমেন্ট এই 2 বছরে। এই টাকাটা কোথায় গেল? গভর্নমেন্টকে কিন্তু এটা বলতে হবে। একটা গভর্নমেন্ট যখন চুরের রাস্তা বেছে নেয়, সেই দেশের আমলারা কি করবে? গভর্নমেন্ট নিজেই এখানে NBR-কে জিজ্ঞেস করে যে তুমি পাইলা না কেন, সেটার জন্য আমাকে ক্লেম করলা না কেন, এই টাকাটা কোথায় গেল? আজকে আপনার IMF বলার সুযোগ পাইলো কেন? এটা তো আমাদের জন্য লজ্জার, এই জাতির জন্য লজ্জার। এই যে NBR-এর, এই যে BPC-র যে বকেয়ার টাকাটা, এই টাকাটা কোথায় আজ পর্যন্ত? কি এখনো আমরা কিন্তু পত্রিকার মারফতে পড়ি নাই যে এই টাকাটা পাওয়া গেছে। এই টাকাটা তাহলে কোথায় গেল? এরকম অনেক কিছু আছে যে কিছু ঠিক না করতে পারে। আপনার এই যে ইন্দো প্যাসিফিক নিয়ে গেছে, ইন্দো প্যাসিফিকটাও তো অস্পষ্ট, এটার কোনো সুস্পষ্ট ভাবে বুঝায় বলতে পারে না। কারণ বুঝায় বলতে পারবে কোত্থেকে? বিরাট বিরাট লোকরা তো গেছে, সারাদিন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। আমাদের পড়ালেখার লোকগুলোকে মানে আস্থা করে নিক্ষেপ করে, যারা কোনোদিন পড়ালেখা করে নাই তারা বড় বড় কাজগুলো এখন সম্পাদন করে। এই সম্পাদন করে তো আপনার কি হয়েছে? আদানি গ্রুপ আসছে। আদানি গ্রুপে আপনি বিদ্যুৎ ব্যবহার করলেও টাকা, বিদ্যুৎ ব্যবহার না করলেও টাকা। যখন কয়লার দাম 200 টাকা ডলারে 200 ডলার, তখন আদানির কাছ থেকে আমি কিনতেছি $400, তার উপর আবার আদানি 40% বাড়ায় দিছে। তো এই যদি ঘটনা ঘটে, তাহলে আপনি জনগণকে বা সরকারের অন্যান্য যন্ত্রকে আপনি কিভাবে দোষ দিবেন? সরকার তো নিজেই এখানে ডিফল্ট। সরকার চাইলেই সিন্ডিকেট রোধ করতে পারে। আমি ওনাকে বলার জন্য এটা বলি নাই। 4 মিনিট দিছেন। আচ্ছা শোনেন, বিএনপির 1 মিনিট বেশি দেন, ঠিক আছে? শোনেন, বাংলাদেশে অত্যন্ত বিখ্যাত 2জন মানুষ কালো টাকা সাদা করেছিল, একজন বেগম খালেদা জিয়া, আরেকজন জনাব সাইফুর রহমান। অন রেকর্ড দেখবেন উনি যে বললেন। শোনেন, এখানে আজকে উনি যদি এই কালো টাকা সাদা করার জন্য বেগম জিয়াকে চোর বলেন, আমার আপত্তি নেই। সাইফুর রহমানকে বললো আপত্তি নেই। আমরা দুজনেই জানি ওনারা চোর নন, অন্তত এই ক্ষেত্রে নন। কিন্তু ওনারা বড় বড় জায়গায় ছিলেন, কিন্তু ওনারা যে যুক্তি দিয়েছে যে ট্যাক্স লয়ারের ভুলে এটি হয়ে গিয়েছে, আমি যদি সেটা মেনেও যাই, তখন তো আইনই হয়, তাহলে আইনটা হওয়ার পরে তো দিতে হবে। তাহলে ধরে নিব যে তারা রেকলেস ছিলেন, ইরেসপন্সিবল ছিলেন। শোনেন, আমি তো ধন্যবাদ দিই 2017 সালে এই চুক্তিটা না করলে। শোনেন, কয়লা, এই যে এই সংকট আসার পর আমরা দেখলাম LNG-র ক্রাইসিসে কয়লার কি জরুরি দরকার ছিল। কয়লা না থাকলে এখন আমরা সব এইখানে টকশো করতে পারতাম না। কয়লা ভিত্তিক পরিবেশের কথা বলে যেটা ওই সময় বন্ধ করে দিতে চাচ্ছিল সবাই মিলে, ভাগ্য ভালো যে সরকার একটা অপশন খোলা রেখেছিল, না হলে এখন পারতেন না। ওই চুক্তি 17 সালে, এই ক্রাইসিস শুরু হয়েছে 22 সালে, $237। উনি আসলে ওই আগের 80 সালের যুগে আছেন। $400, $237। আমি তথ্যটা দিয়ে দিই। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বিএনপি তাদের তৃণমূলকে এতটা অবজ্ঞা করে এটা আমার চিন্তাই ছিল না। উনি ওয়ার্ড কমিশনারদেরকে বললেন সিলি। ওয়ার্ড কমিশনাররা সিলি না, তারাই যে কোনো দলের স্থানীয় রাজনৈতিক সংগঠনের প্রাণ। কিন্তু ক্রাইসিসে পড়লে এরাই কিন্তু দলকে সাপোর্ট দেয়।
আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক, উনি বললেন ওয়ার্ড কমিশনাররা ভোটে যাচ্ছে, এটা একটা সিলি ম্যাটার, ওরা সিলি। উনি বুঝতেই পারছেন না বিএনপির নেতৃত্ব তাদের যে তৃণমূলের চাওয়া সেটাও ধরতে পারছেন না, দাদা, আরেকটি- নাহলে এতগুলো হতো না। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, 5 সালে কানসাটে বিদ্যুতের দাবিতে 12 জন, প্রথমে 8 জন, পরে 4 জন, 8 জন গুলি করে মেরল, বিএনপি ক্ষমতায় ছিল। জামালপুরে এবং নরসিংদীতে সারের দাবিতে মিছিলে মারা গিয়েছিল 6 জন। যাত্রাবাড়িতে ওনাদের একজন এমপি ছিলেন সালাউদ্দিন সাহেব, ওনার নামেই হয়ে গেছিল দৌড় সালাউদ্দিন, কারণ এলাকার মানুষ রাস্তায় নেমে আসছিল, তখন বিদ্যুৎ যেত না, আসতো মাঝে মধ্যে। এখনো তাই। সেটা কিন্তু আমরা 21 সালের মার্চ পর্যন্ত এই লোডশেডিং যেটা আপনারা বলেন, এটা জাদুঘরে চলে গিয়েছিল। তারপর যে বৈশ্বিক ঘটনাগুলো ঘটলো, এলএনজি ক্রাইসিস হলো, এখানে আপনার কি করার থাকতো? বিএনপি ক্ষমতা থাকলে ওনারাও বা কি করতেন? কারণ সারা পৃথিবীতেই এই অভিঘাত পড়েছে। শেষ- সৌদি আরবের মতো দেশ যারা রপ্তানি করে তারা আমদানি করেছে এলএনজি রাশিয়ার থেকে কম দামে। সুতরাং আমি বলি, আমরা কনফিডেন্ট কেন? বিএনপি বলে আওয়ামী লীগ হটাও, আমরা বলি গরিবে হটাও। উনি বলে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাও, আমি বলি বিএনপির যারা বাবা পলাতক আছো তারাও আসো, আইন ফেস করো, নির্দোষ হলে আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ি। বুঝছেন? ধন্যবাদ আপনাকে। বিএনপিকে পালাইতে আমরা ঝাঁপ দিতে বলি নাই, বলি ফেরত আসো। হ্যাঁ, ঠিক অনেক- আছে। অনেক তবে ধন্যবাদ। তবে ধন্যবাদ দেওয়ার আগে একটা তথ্য বলি যে কত টাকা দরে চাল খাতি বলেছিল আওয়ামী লীগ 10 প্রকাশ্যে? টাকা। 10 টাকা। তারপরে সার চাল মাগনা এখনো সস্তা। না না, সস্তা তো বিনামূল্যে। বটেই, অবশ্যই অবশ্যই সস্তা। একজন বিনামূল্যে শ্রমিক, সার হ্যাঁ, দিব। না, একজন না, শ্রমিক সেটা বললাম, কিন্তু একদিনে দিনে কাজ চাইছিল। করলে 600 টাকা পায়, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এবং এই 20 কেজি চালের মজুরি পায়। বিনামূল্যে এখনো সার আমরা দিব, ঘর আমরা ঘর আরেকদিন চাকরি এইসব দিব। বিষয় নিয়ে আলোচনা করব, সময় শেষ এগুলো হয়ে এগুলো এসেছে। বললেন না, এগুলো ভালো না। প্রিয় আমরা দর্শক, সর্বোচ্চ এই চাকরি ছিল দিয়েছি। আজকের এই সময়ের আয়োজনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।